স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এর মধ্যে ঢাকায় নৌকা প্রতীকে জয়ী হয়েছেন কাজী মনিরুল ইসলাম এবং নওগাঁয় আনোয়ার হোসেন। নওগাঁ 6 আসনে প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে জয়ী হন আনোয়ার হোসেন। তিনি পেয়েছেন 1,05,667 ভোট। নির্বাচনে প্রায় 36% বেশি ভোটার ভোট দিয়েছেন। এদিকে ঢাকা 5 আসনেও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম। তিনি পেয়েছেন 45,642 ভোট। ঢাকায় 5 আসনে মোট 4,71,071 ভোটের মধ্যে ভোট প্রদান করেছেন 49,141 জন, যা মোট ভোটের 10.43%। তবে 2 আসনেই অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থীরা। ঢাকা 5 আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে দুপুরে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির সালাউদ্দিন আহমেদ। এছাড়া বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন নওগাঁর প্রার্থী শেখ রেজাউল ইসলাম। নির্বাচন বাতিলের দাবিতে রোববার রানীনগর ও আত্রাই উপজেলায় আধাবেলা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। রাতে ঢাকা 5 এ বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আওয়ামী লীগের প্রার্থী জনাব কাজী মনিরুল ইসলাম সর্বাধিক ভোট পাওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করিলাম। কোনোভাবেই এই জায়গা থেকে তারা সরেনি। আমি আমার নেতা কর্মীদের নিয়ে অন্তপক্ষে কম ক্ষতিগ্রস্তের ভিতরে থাকতে চাই। সে কারণে এই নির্বাচন থেকে আমি সরে দাঁড়াচ্ছি এবং এই অবাধ এবং এই প্রহসনের নির্বাচনকে আমি বর্জন করছি। আপনাদের মাধ্যমে আজকের এই ভোটারবিহীন নির্বাচন, এই সন্ত্রাসের নির্বাচন, এই নির্বাচনকে আমি প্রত্যাখ্যান করছি। এলাকার মধ্যে এমন একটি ত্রাসের রাজত্ব তারা সৃষ্টি করেছে, বহিরাগত লোকদেরকে এনে ভোটাররা ইচ্ছা থাকলেও তারা কেন্দ্রে যাওয়ার সাহস পায়নি। প্রায় ভোটার শূন্যই ঢাকা 5 আসনের উপনির্বাচন। দিনভর 14টি ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র ঘুরে বেশিরভাগই ফাঁকা দেখা যায়। এর মধ্যেও মুক্ত ছিল না নির্দিষ্ট প্রার্থীর এজেন্টবিহীন বুথ অথবা গণমাধ্যম কর্মীদের ঢুকতে বাধা দেওয়ার ঘটনাও। এদিকে আওয়ামী লীগ প্রার্থী ভোট দেওয়ার কথা বললেও বিএনপি প্রার্থী ও প্রিজাইডিং অফিসারের দাবি তিনি ভোটার নন। সহকর্মী তানজির মেহেদি ও হাসান পারভেজকে সাথে নিয়ে ঢাকা 5 আসনের উপনির্বাচনের বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। এই হলো ঢাকা 5 আসনের বিভিন্ন ভোট কেন্দ্রের চিত্র। এই চিত্রই বলে দিচ্ছে কেন্দ্রগুলো অপেক্ষায় থাকলেও ভোটারের সংখ্যা খুবই কম। শুরুতে কিছু সংখ্যক ভোটারের দেখা মিললেও দিনের অর্ধেক পেরিয়ে গেলেও বেশ কিছু ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি 2 অঙ্কেও পেরোয়নি। মোট ভোট সংখ্যা হচ্ছে 401। এ পর্যন্ত 2টো ভোট পড়েছে। এখন বাজে হচ্ছে আপনার 11:23, মানে 2.5 ঘন্টা পার হয়ে গেছে। আমি ভোটার পাইছি একজন। যারা এসেছেন তারা বলছেন ভোট দিতে পেরেছেন বাধাহীনভাবেই। একদম নিজের মতো করে যেভাবে ভোট দেওয়ার কথা ছিল নিজের মতো করে ভোট দিতে পারছি। আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়ে নিজে খুব সন্তুষ্ট এবং আনন্দিত। বিএনপির প্রার্থী ঢাকা 5 আসনের ভোটার না হয় ভোট দিতে পারেননি। তবে আওয়ামী লীগ প্রার্থী গণমাধ্যমে জানিয়েছেন তার ভোট দেওয়ার কথা। এই নিয়ে ভিন্ন কথা বললেন বিএনপি প্রার্থী ও প্রিজাইডিং অফিসার। দেশের মধ্যে করোনা বিরাজমান, তারপর মানুষের মধ্যে যে উল্লাস উদ্দীপনা, সার্বিক সমস্ত কিছু মিলে আমি মনে করি যে একটা উৎসবমুখর নির্বাচন হচ্ছে। আমি সকাল 9:30টার সময় আইডিয়াল স্কুলে ভোট দেই। আমাদের এই কেন্দ্রে এখন আওয়ামী লীগের কোনো প্রার্থী ভোট দেয়নি। তার ভোটার তালিকার মধ্যে স্পষ্টভাবে গ্যান্ডারিয়া যে তার বাসা, সেখানে অ্যাড্রেস দেওয়া আছে। আমাদের পুলিং এজেন্টগুলোকে বের করে দিয়েছে। এরপরে আর কিভাবে এই ভোট সম্পূর্ণ হবে আমি জানি না। ভোট মোটামুটি তারা কেটে নেওয়ার চেষ্টা করছে, পুলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে এবং আপনার গিয়া বল প্রয়োগও হচ্ছে, প্রশাসন নীরব। শুধু তাই নয়, সংবাদ সংগ্রহের সময় দনীয় বিশ্ববিদ্যালয় কলেজে সাংবাদিকদের প্রবেশও বাধা দেওয়া হয়। তবে 187টি ভোট কেন্দ্রের কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেডের 3টি ভ্যাকসিনকে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে করোনা ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। সব প্রক্রিয়া শেষে অক্সফোর্ডের ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ পাওয়া যাবে বলে জানিয়েছেন
স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। যত দ্রুত সম্ভব নিরাপদ করোনা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা প্রক্রিয়া চলছে বিশ্বব্যাপী। সেই প্রক্রিয়ায় ভ্যাকসিন আবিষ্কারের পথে সুখবর দিয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেড। প্রতিষ্ঠানটি 3টি ভ্যাকসিনকে করোনা ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত 15 অক্টোবর ভ্যাকসিনগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা তালিকাভুক্ত করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্লোব বায়োটেক লিমিটেড। আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কোভিড-19 ভ্যাকসিন ক্যান্ডিডেট লিস্টে প্রথমবারের মতো বাংলাদেশি একটি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড কর্তৃক আবিষ্কৃত 3টি ভ্যাকসিন ক্যান্ডিডেট ওনারা গত 15 অক্টোবর তাদের লিস্টে অন্তর্ভুক্ত করেছেন। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ভ্যাকসিন নিয়ে সুখবর মিলছে আরও। বিভিন্ন ধাপ পেরোনোর দৌড়ে এখন পর্যন্ত সফল অক্সফোর্ডের ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগেও প্রাথমিকভাবে এসেছে ইতিবাচক ফল। চূড়ান্তভাবে নিরাপদ প্রমাণিত হলে এই ভ্যাকসিন দ্রুত পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশও। কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ফেব্রুয়ারির মধ্যে অক্সফোর্ডের 3 কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা আমরা অ্যাস্ট্রাজেনেকা, এটা হয়তো অনেকেই জানেন, এটার উপরে আমরা কিছুটা কাজ করেছি, কাজ হয়ে গেছে। আমরা আশা করছি 3 কোটি ভ্যাকসিন আমরা পাবো। অক্সফোর্ডের যে ভ্যাকসিন আমরা একেবারেই দ্বার প্রান্তে ভ্যাকসিন আসবে বাংলাদেশে, করোনা ভ্যাকসিন আসবে। আমরা আশা করছি জানুয়ারি ফেব্রুয়ারিতে কিছু একটা হবে। করোনা মোকাবেলায় সচেতনতার পাশাপাশি এখন ভ্যাকসিনের দিকেই চেয়ে আছে পুরো বিশ্ব। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের নিরন্তর চেষ্টায় বাংলাদেশে করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে। আসন্ন শীতেও করোনা মোকাবেলায় বাংলাদেশ সফলতা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ অ্যানেস্থেসিওলজিস্ট সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। Efforts and the hard labor of the physicians and health workers could contain the spread of the deadly virus in Bangladesh. We are fortunate that both the infection and mortality rates of the disease are very low in Bangladesh. We are hopeful that we would be able to prevent further spread of the disease in the coming days. সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিনের দেহে 111 আঘাতের চিহ্ন উঠে এসেছে ফরেনসিক প্রতিবেদনে। একই সাথে ফাঁড়িতেই তার নির্মম মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে প্রতিবেদন থেকে। ফাঁড়ির লাগোয়া হোটেলের বাসিন্দা হাসান খান ও নাজমুল ইসলাম জানিয়েছেন, রায়হানের আর্তচিৎকার শুনে তারা নিজেরাই কেঁপে উঠেছিলেন। অথচ পরিবার থেকে নির্যাতনের মৃত্যুর অভিযোগ করলেও তখন পুলিশের দাবি ছিল ছিনতাইয়ের সময় গণপিটুনিতে মারা গেছেন রায়হান। এদিকে এখনও হদিশ মেলেনি বরখাস্ত এসআই আকবরের। সিলেট থেকে সৈয়দ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 10 অক্টোবর রাত 2টা হোটেলে ফেরেন ব্যবসায়ী হাসান খান। তারপর হাত মুখ ধুয়ে সামান্য জিরিয়ে নিতেই হোটেল লাগোয়া সিলেট নগরীর বন্দর বাজার পুলিশ ফাঁড়ি থেকে ভেসে আসে বুক ফাটা আর্তনাদ, সেই সাথে বাঁচার আকুতি। আর নির্মমতা এত বেশি ছিল যে বৃষ্টির শব্দ ভেদ করেও আসে যুবক রায়হানের সেই আর্তনাদ। কিছুক্ষণ পরে চিল্লানি শুনছি খুব, যে আমার মারিও না ভাই, আমার মারিও না, আমি শুননা দেখাই না হইয়া খুব চিল্লাচিল্লি করে। পুলিশ 7-8 জনের মানে গলা শুনছি, 2-3 ঘন্টা মারছে। সময়ে সময়ে একটা টর্চার সেল হয়ে উঠেছিল বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, যেখানে শুধু রায়হানই প্রথম নয়, আরো অসংখ্য দিন এমন বাঁচার আকুতি কিংবা আর্তনাদ কানে আসতো বলে জানালেন হোটেলের আরেক বাসিন্দা নাজমুল ইসলাম। এর আগে অনেকবার আর কি আমি শুনেছি যে অনেক সময় হইলে তার অনেক লোকজন আনে ওখানে, আবার কি রাতের বেলা নির্যাতন করার যে কান্নাকাটি বা চিল্লাচিৎকার হয় এগুলা শুনছি। এমন বিশদ বর্ণনা শুনে বরাবরের মতো নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলেন পুলিশের এই কর্মকর্তা। তদন্ত সংশ্লিষ্ট সবকিছুই সূক্ষ্ম এবং নিরপেক্ষ বস্তুনিষ্ঠভাবে হবে, এবং যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য, সিলেটবাসীর জন্য, জনবান্ধব পুলিশিং এর জন্য প্রয়োজন, সেই ব্যবস্থাটুকুই করা হবে, এটা নিশ্চিত থাকেন।
পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়ে গত রোববার সকালে সিলেট ওসমানী হাসপাতালে মারা যান রায়হান উদ্দিন। এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি নাম না জানা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন, যা তদন্ত করছে পিবিআই। মামলার পর থেকে পলাতক রয়েছে মূল হোথা বন্দর থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ধর্ষণের সাজা, মৃত্যুদণ্ডের বিধান এবং দেশ জুড়ে ধর্ষণ সহ নারী নির্যাতন বিরোধী নানা কার্যক্রমেও থামছে না নারীর প্রতি বর্বরের সহিংসতা। পটুয়াখালী, সাভার, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণে সহযোগিতার অভিযোগে শনিবার 7 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের সাথে নিয়ে রিপোর্ট নয়ন বিশ্বাসের। কিছুতেই যেন থামানো যাচ্ছে না ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা। শুক্রবার রাতে পটুয়াখালীর চরমর্গাগেট এলাকায় সন্তানের সামনে এক মাকে হাত পা বেঁধে নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শাকিলকে আটক করেছে পুলিশ। আর আধবান্ধা টেবিলে খুরার লাগে আর স্যারের লাগে আর থতমা বান্ধা টেবিলে খুরার লাগে। হ্যাঁ, এবার আমি মানুষজন বলাইছি, হেরা আইসে আইয়ে দেখছে, এবার উপরে যাই দিয়ে টেরেঙ্গা মাঙ্গা হ্যাঁ টাকা নেছে 1.5 লাখ। যথাযথ চিকিৎসা চলতেছে, রিপোর্ট আসলে আমরা এই বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য করতে পারব। এদিকে সাভারে এক গৃহকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া সিলেটের বিশ্বনাথপুরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচাকে এবং হবিগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফুপা এবং ধর্ষণে সহযোগিতার অভিযোগে ফুপুকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় থানায় মামলাও হয়েছে। নয়ন বিশ্বাস, নিউজ 24। প্রথম দিন শান্তিপূর্ণভাবে পার করলেও নারী নির্যাতন বিরোধী লং মার্চ শনিবার ফেনীতে ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। সকালে সমাবেশস্থলে হামলা চালায় ফেনী ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে 25 জন আহত হয়। তবে পুলিশ পরিস্থিতি সামাল দিলে দুপুরে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয় বাম জোটের লং মার্চ। সেখানে বিকেলে সমাবেশের আয়োজন করা হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি শনিবার সকালে ফেনীর শহীদ মিনার সংলগ্ন এলাকার চিত্র। তখন সমাবেশের প্রস্তুতি চলছে মাত্র। তুচ্ছ কারণে এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হয় নোয়াখালীমুখী নারী নির্যাতন বিরোধী লং মার্চ। এই হামলায় বাম সংগঠনগুলোর অন্তত 25 নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটে। তবে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আমাদেরকে ধাক্কা দিয়ে এবং মাথার চুল টেনে ধরে আমাদের ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বাইরে যখন আমাদের পোস্টার লেখা হচ্ছে সেখানে আমাদের নেতাকর্মীদেরকে তারা গায়ে হাত দিচ্ছে। সেখানে নারী কমরেড ছিল আমাদের। ঘটনার পর দুপুরে নোয়াখালী রওনা হয় লং মার্চ। শনিবার বিকেলে শেষ গন্তব্যে পৌঁছায় তারা। এ সময় ফেনীতে আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সন্ধ্যার আগে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় সমাপনী সমাবেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে নারী প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে এই স্লোগানকে সামনে রেখে রাজধানী সহ দেশের 6,912টি বিট পুলিশিং এলাকায় নারী নির্যাতন বিরোধী সমাবেশ করেছে বাংলাদেশ পুলিশ। দেশব্যাপী এই সমাবেশ থেকে ডাক দেওয়া হয় ঐক্যবদ্ধভাবে নারী নির্যাতন প্রতিরোধের। সেই সাথে ধর্ষক সহ নির্যাতনকারীদের আইনের আওতায় আনতে সবার সহযোগিতা চেয়েছে পুলিশ। বরিশাল, নোয়াখালী, লক্ষ্মীপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন স্থানে পুলিশের আয়োজিত বিভিন্ন সমাবেশে বিট পুলিশ সদস্যরা ছাড়াও সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন অংশ নেয়। বাংলাদেশ পুলিশেও কিন্তু সুরক্ষা অ্যাপস তৈরি হতে যাচ্ছে। এই অ্যাপসে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে যে কোনো নারী ধর্ষণ কিংবা নির্যাতন ঘটনা ঘটার আগেই পুলিশকে জানালে সাথে সাথে পুলিশ যে আপনাদের পাশে যে দাঁড়াবে, আপনাদেরকে উদ্ধার করবে। আমাদের নারী সমাজের প্রতি সবাইকে সহনশীল হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে আইন করেছে, শক্ত আইন করেছে, আমি এক বিন্দু পরিমাণে ছাড় দেব না। করোনা পরিস্থিতির কারণে এবার শোভাযাত্রা ছাড়াই প্রতিমা বিসর্জন হবে। মাস্ক পরা, 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা সহ 26 দফার নির্দেশনা মেনে এবার দুর্গাপূজা করতে হবে হিন্দু ধর্মাবলম্বীদের। সাথে আছে আরও 7 দফার সুনির্দিষ্ট দিক নির্দেশনা। শনিবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায়। সারা দেশে এবার পূজার সংখ্যা 30,213টি।
যা গত বছরের তুলনায় 1185টি কম বলে জানান তারা। এবার পূজাস্থলে প্রবেশের পূর্বে দর্শনার্থীদের জীবাণুমুক্ত করতে হবে আয়োজকদের। প্রসাদ বিতরণেও রয়েছে বিধিনিষেধ। করোনার কারণে ঢাকায় এবার কুমারী পূজা হচ্ছে না। সন্ধ্যায় আরতি শেষে রাত 9টার পর পূজাস্থলে দর্শনার্থীদের প্রবেশও বন্ধ করতে হবে। সম্ভব হলে বাড়িতে থেকে অঞ্জলি প্রদানের জন্য ডিজিটাল পদ্ধতি ব্যবহার করারও নির্দেশনা রয়েছে। স্বল্প সংখ্যক ভক্তকে নিয়ে সামাজিক দূরত্ব রেখে একাধিকবার অঞ্জলি প্রদানের ব্যবস্থা রাখতে হবে। যেসব ক্ষেত্রে খোলা জায়গায় অস্থায়ী প্যান্ডেলে দুর্গাপূজা করা হবে, সে সকল ক্ষেত্রে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে পূজা করা যাবে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট আয়োজকদের সিদ্ধান্ত নিতে হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার পর কবরস্থানে নেওয়ার পর জীবিত হয়ে ওঠার ঘটনাটি দুঃখজনক বলে উল্লেখ করে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন বলেছেন, এই ঘটনাটি মিরাকল। তদন্ত শেষে এই ঘটনায় কারো গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরের দিকে ঢামেক হাসপাতালের নিজ কক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান নবজাতকের জন্মের পর সে কোনো কান্নাকাটি ও নড়াচড়া করছিল না। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও শিশুটির কোনো রেসপন্স পাচ্ছিল না। ফলে ওই শিশু নবজাতককে মৃত ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় বলে জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের 57তম জন্মদিন আজ। 1964 সালের 15 অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। 1975 সালের 15 আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি ছোট্ট রাসেল। তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তাকেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। মৃত্যুকালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র ছিলেন রাসেল। জনকল্যাণের স্বার্থে এদেশে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এর জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী টালবাহানার প্রয়োজন নেই, সময় হলে নির্বাচন হবে। শনিবার আলাদা 2 অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন মারুফুর রহমান। শনিবার দুপুরে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভাষা সৈনিক আব্দুল মতিনের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তিনি বলেন, কমিশন করে সবার সঙ্গে কথা বলে দেশকে গণতন্ত্র দেওয়া এবং মধ্যবর্তী নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রীর আর কোনো পথ নেই। আমি মধ্যবর্তী নির্বাচন বলছি, সেই নির্বাচন যদি হয় আমাদেরকে প্রস্তুত হতে হবে কি কি পরিবর্তন হবে, জনকল্যাণকর বাংলাদেশ। শুধু আমাদেরকে এই যে ইয়াংরা যারা আছো তারাই আমাদের কিসপা সামনে থাকবে, তোমরা তার সঙ্গে তবেই আমাদের পরিবর্তন আসবে। মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। একটি মহল মধ্যবর্তী নির্বাচনের মতো মামা বাড়ির আবদারও করছে। আজ আমরা বলতে চাই, জনগণ সরকারকে ম্যান্ডেট দিয়েছে, সরকার পরিবর্তন চাইলে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। শনিবার সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। মারুফুর রহমান, নিউজ 24, ঢাকা। কক্সবাজারের সমুদ্র সৈকতের কলাতলী সুগন্ধা পয়েন্টের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পুলিশ ও দখলদারদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয়েছে। শনিবার বিকাল 3:30টার দিকে এই ঘটনা ঘটে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ জানান, 1 অক্টোবর সমুদ্র সৈকতের কলাতলী সুগন্ধা পয়েন্টে 52 জনের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের দেওয়া রুল ও স্থগিতাদেশ খারিজ করে দেন আপিল বিভাগ। কিন্তু এই রায় বাস্তবায়নে উচ্ছেদ করতে গেলে দখলদাররা হামলা চালায়। কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। সংঘর্ষের ঘটনায় 8 জনকে আটক করেছে পুলিশ।
ভাঙন চূড়ান্ত হলো গণফোরামের। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোস্তফা মহসিন মন্টু ও অধ্যাপক আবু সাইদ ও সুব্রত চৌধুরী সহ 8 জনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর পর এবার তাদের বহিষ্কার করেছে গণফোরামের ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন অংশ। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত বাকিরা হলেন জগলুল হায়দার আফ্রিক, হেলাল উদ্দিন, লতিফুল বাড়ি হামিম, খান সিদ্দিকুর রহমান ও আব্দুল হাসিব চৌধুরী। গণফোরামের সদস্য মোস্তাক আহমেদ সভার সিদ্ধান্ত পড়ে শোনান, যেখানে বলা হয় বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক বাস্তবতায় সংগঠনকে শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী 12 ডিসেম্বর শনিবার ঢাকায় কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়, এ বিষয়ে একমত পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। শনিবার বিশ্ববিদ্যালয় পরিষদের উপাচার্যদের অনলাইন বৈঠক থেকে এসেছে এমন তথ্য। প্রায় সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত। করোনা প্রেক্ষাপটে এইচএসসি পরীক্ষায় জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে অটো পাসের সিদ্ধান্ত নেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অবশ্যই পরীক্ষায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের। তবে কোনো পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি উপাচার্যরা। বিকল্প ব্যবস্থা না করে তার কাটা হবে না এমন আশ্বাসে ধর্মঘট স্থগিত করেছে কেবল অপারেটরদের সংগঠন কোয়াব এবং ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। টেলিযোগাযোগ মন্ত্রী ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে টেলিযোগাযোগ মন্ত্রীর আশ্বাসে দিনে 3 ঘন্টা ইন্টারনেট বন্ধ রাখার ঘোষণা থেকে সরে আসলো সেবাদাতারা। এ বিষয়ে রোববার সকাল 10:30টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ে বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে রাজধানী থেকে ঝুলন্ত তার অপসারণের প্রতিবাদে রোববার থেকে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত সারা দেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা বন্ধের ঘোষণা দিয়েছিল আইএসপিএবি এবং কোয়াব। দুটি অ্যাসোসিয়েশনকে আশ্বস্ত করছি, যতক্ষণ পর্যন্ত আমরা একটা অ্যামিকেবল সেটেলমেন্টে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত তার কাটা হবে না, অর্থাৎ তাদের জন্য কোনো বিপদ তৈরি করা হবে না। অতএব সেইটুকু আমার মনে হয় আশ্বাসটা তাদের জন্য প্রযোজ্য হতে পারে যে আমরা পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত একটা অ্যামিকেবল সেটেলমেন্ট, যেহেতু আপনারা অনেক পরিশ্রম করে আজকে এই জায়গাতে এসছে, আমরা ইনশাল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা কালকের যে আমাদের অবস্থান যে ছিল, যে কালকের কর্মসূচিটা আমরা স্থগিত ঘোষণা করলাম। এবারে করোনা পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 23 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছেন 1209 জন। শনিবার নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে কোভিড-19 সরকারি হিসাবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 5646 জন এবং মোট 3,87,295 জন শনাক্ত হলেন। গত একদিনে সুস্থ হয়েছেন 1560 জন। এখন পর্যন্ত মোট 3,02,298 জন সুস্থ হয়েছেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পোশাক রপ্তানি কমেছে প্রায় অর্ধেক। ভারত ও মেক্সিকোর কমেছে 1/3, ইন্দোনেশিয়ার কমেছে 21% কাছাকাছি। সেই হিসেবে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অটেক্সার এক পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে। এতে দেখা যায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 57% পোশাকই রপ্তানি করেছে চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত ও মেক্সিকো। এবারে প্রবাসের খবর।
করোনা মোকাবিলায় ফ্রান্সে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১ মাস কারফিউ জারির কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করছেন দেশটির জনগণ। শঙ্কায় রয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। এর আগে প্রথম দফার লকডাউনে ক্ষতির ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা। এই অবস্থায় দ্বিতীয় দফার কারফিউ অর্থনীতির জন্য বড় আঘাত বলে মনে করছেন তারা। ব্যবসায়ীদের আশঙ্কা, কারফিউ জারির কারণে অনেক রেস্টুরেন্ট, ক্যাফে, বার বন্ধ হয়ে যাবে। নতুন করে চাকরি হারাতে পারেন বহু বাংলাদেশি প্রবাসী। দেশে আটকে পড়া প্রবাসীদের ভুয়া প্রচারণায় প্রতারিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। বৃহস্পতিবার প্রবাসী সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। বলেন, সম্প্রতি দেশে আটকে পড়া প্রবাসীদের কুয়েতে ফেরার জন্য ফ্লাইট চালুর একটি বিজ্ঞপ্তি প্রচার করছে একটি এজেন্ট। এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, ঢাকাস্থ কুয়েত দূতাবাস এবং কুয়েতে বাংলাদেশের দূতাবাস এ ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। জার্মানির অফেনবাখ শহরে বসে এক টুকরো বাংলাদেশকে দেখতে পারবেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কারণ শহরটির মাইন নদীর তীরে দেশি সবজির বিশাল এক বাগান তৈরি করেছেন প্রবাসী বাংলাদেশি শাহজাহান ভুইয়া। বিদেশের মাটিতে এমন দেশি সবজি চাষ করে দারুণ সমাদৃত হয়েছেন তিনি। 2013 সালে গড়ে তোলা এই খামারে কচু, লাউ, কুমড়া, সিম, বরবটি, ঝিঙা, ধুন্দল, পেয়ারা, মরিচ সহ নানান সবজির পসরা সাজিয়েছেন বাংলাদেশের শরীয়তপুরের শাহজাহান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস উপলক্ষে এক ভার্চুয়াল স্মরণ সভার আয়োজন করা হয় অস্ট্রেলিয়াতে। জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করে অস্ট্রেলিয়ার জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আশিস বরণ রায়ের সভাপতিত্বে এবং তুষার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শফিউর রহমান। ইতালি সহ ইউরোপে আবারও করোনার সংক্রমণ বাড়ায় বেশ শঙ্কায় রয়েছে প্রবাসী বাংলাদেশিরা। কারণ ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বাদ যাচ্ছে না দেশটির জাহাজ শিল্পে কর্মরত বাংলাদেশি কর্মীরাও। শুক্রবার ইতালির সান জুসেপে শহর মুতলিব মিয়া নামে একজন প্রবাসী বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে। তার বাড়ি সিলেটে। এ নিয়ে দ্বিতীয় ধাপে ইতালিতে বাংলাদেশের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2 জনে। আর পুরো ইতালিতে এখন পর্যন্ত প্রায় 5 শতাধিক বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। রাশিয়ায় AEM টেকনোলজির প্রতিষ্ঠান পেট্রোজা ভতস্কো মাস পরিদর্শন করেছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে ছিলেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল হাসান। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক অতিথিদের স্বাগত জানান। তিনি প্রযুক্তি প্রতিষ্ঠানটির ইতিহাস ও বর্তমান কর্মকাণ্ড তুলে ধরেন। নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুইজারল্যান্ডের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বাকিউল্লাহ। গতকালের কথা যদি বলি, এখানে কিন্তু সংক্রমণ ছিল প্রায় 3000-এরও বেশি। এত রেকর্ড পরিমাণ সংক্রমণ এর পূর্বে আসলে কখনো ছিল না। পার্শ্ববর্তী দেশ জার্মানি, ফ্রান্স, ইটালি এবং অস্ট্রেলিয়ার অবস্থাও সেই একই রকম। অর্থনীতি এবং রাজনৈতিক কারণে এখানে সেই লকডাউনের বিষয়টি চিন্তা না করলেও ইউরোপের দেশগুলোতে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন করোনা আইন প্রয়োগের কারণে এখানে আংশিক লকডাউন ঘোষণা হয়ে গেছে। আইন প্রয়োগ করা শুরু হলেও কেন্দ্রীয়ভাবে আগামী রবিবার সেখানে ঘোষণা করতে যাচ্ছে সেই মাস্ক পরিধানের
বাধ্যতামূলক যে নিয়মটি সেটির কথা, এবং এখানে সেই 15 জনের বেশি জমায়েত অথবা জটলা বাইরে করা যাবে না। টয়লেট পেপার থেকে শুরু করে শিশু খাদ্য এখানে প্রায় বিক্রির জন্য অবশিষ্ট দোকানে কিছুই আসলে ছিল না। এবং জার্মানি কর্তৃক 10টি ক্যান্টনকে ঝুঁকিমুক্ত করার কারণে বাজার ব্যবস্থার উপরে আসলে এসেছিল এক ভিন্ন আপনার সংখ্যা। সেই সংখ্যাটি অবশ্য নতুন আইনের কারণে আবার কেটে গেছে, অর্থাৎ সেই সীমান্তবর্তী ক্যান্টনগুলোর অধিবাসীরা সেই জার্মান অথবা সীমান্তের অন্য জায়গাগুলোর দোকানপাটগুলোতে এই মুহূর্তে আসলে বাজার করতে পারছেন। নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডানের দল লেবার পার্টি। সম্ভবত কয়েক দশকের মধ্যে এই প্রথম দেশটিতে একক দল সরকার গঠন করবে। দেশটির পার্লামেন্টের 120 আসনের 64তেই জেসিন্ডার দল এগিয়ে আছে। অন্যদিকে প্রধান বিরোধী দল ন্যাশনাল পার্টির প্রেসিডেন্ট 61 বছর বয়সী জুডিথ কলিন্সের দল পেয়েছে 27% ভোট। গেল বছরে ক্রাইস্টচার্চ হামলায় সৃষ্ট সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমন এবং সাফল্যের সঙ্গে করোনা মহামারী মোকাবেলায় সারা বিশ্বে সমাদৃত হয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে রক্ত চুষে যারা শিল্পপতি হয়েছেন তাদের অর্থ সহায়তা নিয়ে প্রতিদ্বন্দ্বী জো বাইডেন বড় নির্বাচনী তহবিল করেছেন বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার জর্জিয়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী র্যালিতে এই অভিযোগ করেন তিনি। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, চাইলে তিনিও বাইডেনের মতো বড় তহবিল করতে পারতেন যদি তিনি এমন মার্কিন ধনাঢ্য ব্যক্তিদের সহায়তা চাইতেন। ট্রাম্পের দাবি, নির্বাচনী ক্যাম্পেইনে ব্যয় বহন করতে তিনি এবং তার দলকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। গত কয়েক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্টকে এমন সমস্যায় পড়তে হয়নি বলে জানান ট্রাম্প। এদিকে একই দিন মিশিগানে এক নির্বাচনী প্রচারণায় ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে জাতিগত এবং অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করবেন। রিপাবলিকানরা ক্ষমতায় থাকলে এই বিষয়গুলি সবসময় উপেক্ষিত থাকে বলে অভিযোগ করেন 77 বছর বয়সী বাইডেন। এবারে খেলার খবর। আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। আগামী নভেম্বরেই দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল আসছে বাংলাদেশে। এরই মধ্যে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে নেপাল। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন বাফুফের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী 11 থেকে 19 নভেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশে এসে খেলতে সম্মতি জানিয়েছে। বিসিবি প্রেসিডেন্টস কাপে নাজমুল একাদশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হারের স্বাদ পেল মাহমুদুল্লাহ একাদশ। 131 রানের বড় ব্যবধানে হেরেছে মাহমুদুল্লাহর দল। টসে ব্যাট করতে নেমে ব্যর্থ সৌম্য শান্তরা। তবে টানা দ্বিতীয় ম্যাচেও ব্যাটে রান পেয়েছেন মুশফিক। মিস্টার ডিপেন্ডেবলের ব্যাট থেকে আসে 52 রান। আর তরুণ আফিফ হোসেন মাত্র 2 রানের জন্য পাননি সেঞ্চুরির দেখা। শেষ দিকে ইফরান শুক্কুরের 48 রানের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে 8 উইকেট হারিয়ে 264 রানের টুর্নামেন্ট সেরা স্কোর পায় নাজমুল একাদশ। জবাব দিতে নেমে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দেয় মাহমুদুল্লাহ একাদশের ব্যাটসম্যানরা। মাত্র 133 রানেই গুটিয়ে যায় তারা। নাজমুল একাদশের হয়ে সর্বোচ্চ 3টি করে উইকেট শিকার করেন নাসুম আহমেদ ও আবু জায়েদ। বিসিবি প্রেসিডেন্টস কাপে ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি নির্বাচকরা। টপ অর্ডাররা প্রথম দিকে কিছুটা খারাপ করলেও ধীরে ধীরে তারা ফর্মে ফিরছেন বলেও জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ফাস্ট বোলাররা যথেষ্ট ভালো বোলিং করেছে আগের ম্যাচগুলি। তো আজকের তো উইকেটটা অনেক ফ্ল্যাট এবং যে বাবুলের মধ্যে থেকে যে সবাই গেট ইউজ টু হচ্ছে, যেটা আমরা চাচ্ছিলাম যে আস্তে আস্তে ডেভেলপ করে যাওয়া, এটা কিন্তু অনেক স্ট্রেসফুল। একটা জায়গায় একদম বন্দি থাকা, এসে খেলা, সব কিছু মিলে কিন্তু ওভারঅল সবাই ইউজ টু হয়েছে এবং আজকে ব্যাটিং তো যথেষ্ট ভালো হয়েছে। তো আমি আশা করছি আগামী ম্যাচটা আরও বেটার পারফরমেন্স হবে। টপ অর্ডার ফেল করছে, আমার মনে হয় যারা ফেল করছে এরা আগামীতে আরও কয়েকটা ম্যাচ আছে, এখানে সুযোগ আছে। এবং এখন ওয়েদার কন্ডিশনও ভালো, মাঝখানে বৃষ্টি হচ্ছিলো, এখানে অ্যাডজাস্টমেন্টে তেরপোল দেওয়ার পরে ময়েশ্চার আসছে, যে উইকেটে একটু ড্যামও ছিল, টাইমিং করা একটু ডিফিকাল্ট ছিল ব্যাটসম্যানদের জন্য। তো এখন এটা কাটিয়ে উঠেছে, এখন ভালো অবস্থানে আছে উইকেট। আজকেও দেখলাম ফ্ল্যাট একদম। তো আমরা আগামী ম্যাচগুলিতে ওরা ভালো করবে আশা করছি। আজ 18 অক্টোবর গিটারের জাদুকর আয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
দীর্ঘ 4 দশক ধরে বাংলা গানের শ্রোতাদের যিনি সুরের মূর্ছনায় আবিষ্ট করে রেখেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যান্ড লিজেন্ড সঙ্গীতের পৃষ্ঠপোষকতায় কাজ করেছেন, আন্দোলন করেছেন শিল্পীদের মেধাস্বত্ব অধিকার নিয়ে। আইয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সুখবর দিলেন বাংলাদেশ কপিরাইট অফিস। আইয়ুব বাচ্চুই প্রথম বাংলাদেশি শিল্পী যার গান সংরক্ষণ করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। সুখেরই পৃথিবী ছেড়ে 2018 সালের এই দিনেই অগণিত ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান বাংলাদেশের কিংবদন্তি সুরস্রষ্টা আইয়ুব বাচ্চু। কখনো নিজের চিরচেনা গায়কিতে, আবার কখনো গিটারের ছয়তারে মুগ্ধ করেছেন দর্শক শ্রোতাদের। অভিমানী আইয়ুব বাচ্চু মৃত্যুর আগে পাইরেসি বন্ধ না হওয়ায় ছেড়ে দিতে চেয়েছিলেন গান। আইয়ুব বাচ্চু সেই কথা অনেকের মনকে নাড়া দিয়েছিল। তবে এতদিন মেধাস্বত্বের কপিরাইট প্রতিষ্ঠিত না হলেও ব্যান্ড লিজেন্ডের মৃত্যুবার্ষিকীতে এলো সুখবর। সরকারিভাবেই সংরক্ষিত হচ্ছে তার গান। আইয়ুব বাচ্চুর উত্তরাধিকারীদের অনুমতি ছাড়া আইয়ুব বাচ্চুর কপিরাইট রেজিস্ট্রেশনকৃত কোনো গানগুলো পরিবেশন করার অন্য কারো পক্ষে সুযোগ নেই। দেরিতে হলেও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার কাছের মানুষেরা। খুব ভালো লাগছে, কারণ বাচ্চু আমাদের খুবই আপনজন মানুষ, আর আমরা একসাথে চলছি, আমরা একসাথে বাজিয়েছি, আমার হাত ধরিয়ে বাচ্চু চলছে এসেছিল। এটা এই জন্য খুব ভালো লাগছে, এই সংবাদটা পেয়ে খুবই ভালো লাগছে। যে সমস্ত শিল্পীদের যাদের গান সংরক্ষণ করার যোগ্যতা রাখে তাদের সবারই সংরক্ষণ করা হয়। আইয়ুব বাচ্চুর মতো ভবিষ্যতে অন্যান্য কিংবদন্তিদের গান সংরক্ষণের পরিকল্পনা করছে সরকার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ করছি সংবাদ।